আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আজকে 17 মে 2026। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আমাদের এই তারেক রহমান, যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তিনি খুব একজন ভালো মানুষ এবং তার কার্যক্রম আমাদের থেকে খুবই ভালো লাগছে। সে একজন পজিটিভ মানুষ। আমি ডিফেন্স অ্যানালাইস্ট অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিশিয়ান, যাকে বলা হয় প্রতিরক্ষা বিশ্লেষক এবং বিশ্ব রাজনীতি বিশ্লেষক। এখনও বিশ্ব রাজনীতি বিশ্লেষকের কাজটা এখনো শেষ হয়নি, প্রতিরক্ষা ক্ষেত্রের কাজটা এখন আমার চলছে এবং আমি চলমান স্টাডি করছি। আমি অচিরেই এটা নিয়ে আরো ভালোভাবে জ্ঞান অর্জন করে কাজ করবো। যতটুকু জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য এতটুকু দিতে পারবো ইনশাল্লাহ। এখন যে জিনিসটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে আজকে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে বাংলাদেশ সরকার পাকিস্তানের JF-70 থান্ডার ব্লক 3 ফাইটার জেটটা ক্রয় করতে যাচ্ছে এবং প্রযুক্তি সহকারে। এখন প্রযুক্তি সহকারে এটা কতটুকু, এটার সত্যতা আমরা এখনো জানি না, কারণ বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তারা ডেঞ্জারাস লেভেলের সাংবাদিক যারা রয়েছে। পাকিস্তানের JF-70 থান্ডার, এটা হচ্ছে আপনার এটা যে রাডারটা, এটা হচ্ছে চীনের একটা কোম্পানি তৈরি করে। এটা হচ্ছে AES রাডার, নট PS রাডার। PS রাডারের রাডার ক্রকশন অনেক বেশি, রাডার ক্রস যেটাকে বলা হয়, রাডার ক্রস অনেক বেশি পিএসএ, এবং পিএসএর যে রাডারগুলো এগুলো জ্যামিং করা যায় খুব সহজে। কিন্তু AES রাডার আপনি কখনোই এত তাড়াতাড়ি জ্যামিং করতে পারবেন না। এবং AES রাডার এর যে একাধিক আপনার প্রতিরক্ষা রয়েছে, যেটা আপনি জ্যামিং করতে চাইলেও সহজে পারবেন না। এবং AES রাডার খুব একটা ভালো মানের রাডার, পৃথিবীর সারা রাডারগুলোর ভিতরে এটা। তারা যে ইঞ্জিনটা ইউজ করে এটা রাশিয়ার ইঞ্জিন, যে ইঞ্জিনটা আপনার সুখোই সিরিজের যুদ্ধবিমান ইউজ করে, বিশেষ করে SU-35 যে ফাইটার জেটটা রয়েছে রাশিয়ার, ওইটাতে দুইটা ইঞ্জিন ইউজ করে। ওইটার একটা ইঞ্জিন JF-70 থান্ডার ইউজ করছে। ইঞ্জিনের থ্রাস্ট খুবই ভালো। পৃথিবীতে যত যুদ্ধবিমান রয়েছে তাদের থ্রাস্ট খুবই ভালো, তার ভিতরে রাশিয়ার যুদ্ধবিমানের থ্রাস্ট পৃথিবীতে দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সম্ভবত চীনের যে যুদ্ধবিমান রয়েছে জেটেনসি, তারপরে J-60, J-35 বা তাদের যে J-20 স্টেট ফাইটার, স্টেল ড্রাগন যেগুলো রয়েছে, এগুলোতে তারা আগে একটা সময় রাশিয়ার উপর নির্ভরশীল ছিল। এখন তারা রাশিয়ার উপর নির্ভরশীল, নিজেরা ভয়ঙ্কর প্রযুক্তি উন্নয়ন করছে এবং তারা নিজেরা ইঞ্জিন তৈরি করছে এবং ইঞ্জিন ইউজ করছে। থ্রাস্ট হচ্ছে একটা যুদ্ধ বিমানের সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে ডেঞ্জারাস। আপনি ফাইটার জেট যত বেশি থ্রাস্ট উৎপাদন করতে পারবে, তত এটা গতি পাবে, তত বেশি বোমা ক্যারি করতে পারবে, মিসাইল ক্যারি করতে পারবে। এবং থ্রাস্টের অনুযায়ী অনেক ক্ষেত্রে আপনার অনেক ফাইটার জেটের তেল, যেটা রাখার তেলের টাকা একাধিক স্থানে থাকে, ডানাতে থাকে, তার পাইলটের পিছনে থাকে। এই স্থানগুলোতে ফাইটার জেটের তেল থাকে, মানে জ্বালানি যেটাকে বলা হয়, এটা থাকে। পাশাপাশি ইঞ্জিনের নিচেও থাকে। কিন্তু এক্সট্রা ক্যারি যেই তেলগুলো, পৃথিবীতে অনেক রাষ্ট্র রয়েছে তাদের ফাইটার জেটের তেলের জন্য নিচে এক্সট্রা অয়েল ট্যাঙ্কার ইউজ করে। তো JF-70 থান্ডার যে যুদ্ধবিমানটা, এটাকে আমি নাম দিয়েছি কামড়ে, যেটা ছোট কিন্তু এটা ঝাল অনেক বেশি। কেন? এই যুদ্ধবিমানটির হারে এটার যে অপারেশন ক্যাপাসিটি এটা খুবই ভালো। এটার অপারেশন ক্যাপাসিটি খুবই ভালো এবং ইঞ্জিনের থ্রাস্ট খুবই ভালো তোলে। এবং ছোট বিমান হলো ওটা সাহস অনেক বেশি। আমরা বলি না আমাদের গ্রাম বাংলায় যে এর তো বয়স কম অনেক, কিন্তু এর সাহস অনেক বেশি। কিন্তু JF-70 থান্ডার ব্লকের সাহস খুবই বেশি। এটাতে আপনি বাংলাদেশ যে চা এয়ার টু এয়ার মিসাইল ইউজ করতে পারবে। সরি, এয়ার টু এয়ার মিসাইল তো ইউজ করবেই, পাকিস্তানের যে ক্রুজ মিসাইল রয়েছে সেটা ইউজ করতে পারবে। তুর্কির যে ক্রুজ মিসাইলটা রয়েছে ওয়ার্ল্ডের টপ ক্রুজ মিসাইলগুলোর ভিতরে এটা ইউজ করতে পারবে। মানে আমরা 300 কিলোমিটারের বেশি কোনো মিসাইল ইউজ করতে পারবো না, যেহেতু আমরা মিসাইল রেজিমেন্টের সদস্য নই, টিমের সদস্য নই, বাংলাদেশ সদস্য নয়। এবং চীনের মিসাইল রেজিমেন্টের সদস্য নয়, তারপরে তাদের কাছে 2000, 4000, 5000 পাল্লার মিসাইল রয়েছে, কারণ তারা নিজের তৈরি। সেখানে মিসাইল রেজিমেন্টের যারা সদস্য তারা শুধু আমি আবার বলছি, তারা শুধু 300 কিলোমিটারের মিসাইল ক্রয় করতে পারবে। রেঞ্জের মিসাইল 300 কিলোমিটার দূরে আঘাত করতে পারবে, এরকম রেঞ্জের মিসাইল তারা ক্রয় করতে পারবে। হতে পারে এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, তারপরে আপনার গ্রাউন্ড অ্যাটাক মিসাইল, তারপরে অ্যান্টি শিপ মিসাইল, যাই আপনি ক্রয় করতে পারেন। বা এটা 300 কিলোমিটারের ভিতরে আপনি ক্রয় করতে হবে। আর যদি এমন হয় আপনি নিজে তৈরি করছেন, তাহলে আপনি 300 না 3000 কিলোমিটার তৈরি করেন, এটা কিছুই হবে না। যেমন তুরস্ক, সেও কিন্তু মিসাইল রেজিমেন্টের সদস্য, তারপরেও সে কিছুদিন আগে যে একটা ধামাকা দেখিয়েছে, ICBM তৈরি করে ফেলছে। ICBM হচ্ছে 6000 পাল্লার, আমি আবার বলছি 6000 পাল্লার বেশি দূরত্বে আঘাত করতে পারে এমন মিসাইলকে বলা হয় ICBM। পৃথিবীতে ICBM যাদের হাতে রয়েছে তারা হচ্ছে সর্বপ্রথম যিনি ICBM তৈরি করছে, যে রাষ্ট্রটি সেটা হচ্ছে রাশিয়া। তারপর ICBM তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ফ্রান্সের কাছে ICBM আছে কিনা এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তারপরে ICBM তৈরি করছে ইরানও তৈরি করেছে, আমরা শুনতে পেয়েছি, কিন্তু ইরানটা এখনো মিডিয়া বা এই জাতীয়ভাবে আমরা এখনো নিশ্চিত হইনি। ওরা তৈরি করেছে। এবং উত্তর কোরিয়া ICBM তৈরি করেছে, এবং কিছুদিন আগে দক্ষিণ কোরিয়া ICBM তৈরি করেছে।
তুরস্ক আইসিবিএম তৈরি করেছে। আইসিবিএম তৈরি করাটা একটা তার যে প্রযুক্তি ক্যাপাবল, এটা যোগ্যতা, তার সক্ষমতা, এটার একটা বড় ধরনের জানান দেওয়া। তো জেফ-17 থান্ডার যে যুদ্ধবিমানটি, সেটিতে আহ, আপনার PL-15 যে মিসাইলটা রয়েছে চায়নার, এটা খুবই ভালো একটা মিসাইল। এটার রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার। PL-18 যেটা রয়েছে, এটার রেঞ্জ আরও ডিয়ারিং, এটা 300 কিলোমিটার পাশাপাশি। এবং PL-15, PL-18 এবং পিএল PL-12 একটা মিসাইল রয়েছে, সরি, এখানে PL-12 এর রেঞ্জ হচ্ছে 120 এবং PL-15 এর রেঞ্জ হচ্ছে 180 এবং PM-18 ওটার আপকামিং এখনো তৈরি করেনি, হয়তো চীন তৈরি করবে। এটার রেঞ্জ হচ্ছে আপনার 300 কিলোমিটার। এখন আমরা জানি যে অপারেশন সিন্ধু যেটা হয়েছিল 2024 সালের 7ই মে, এই মাসেই, সরি 2025 সালের 7ই মে, এই মাসেই অপারেশন সিন্ধু ঘটেছিল। অপারেশন সিন্ধুর ক্ষেত্রে আমরা দেখেছি যে চীনের যে মিসাইলগুলো আপনার পাকিস্তান জেফ-17 থান্ডার থেকে ইউজ করেছে, PL-15, সেখানে দেখলাম যে ভারতের রাফাল, তারপরে তেজাস, তারপরে সুখোই, তারপরে MiG-29 একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এখন এই মিসাইলটার একটা পাওয়ারফুল মিসাইল আমরা ভেবেছি, কিন্তু এটাতে এক্সট্রা প্রযুক্তি ঢুকানো আছে, যেটা সারা বিশ্ব জানতো না। কিছুদিন আগে জানতে পেরেছে ভারতে একটা মিসাইল ভূপাতিত হয়েছে, এটা অক্ষয় রয়েছে, এটা অবিস্ফোরিত রয়েছে। থাকার কারণে এই মিসাইলটা জাপান নিয়েছে টেকনোলজি উদ্ধার করার জন্য। সেখানে টেকনোলজি উদ্ধার করতে গিয়ে জাপান দেখে যে অবাক একটা বিষয় দেখতে পেয়েছে, সেটা হচ্ছে এই মিসাইলের ভিতরে AI টেকনোলজি এবং হিট সিনার বা হিট সনার বলে। হিট সনার প্রযুক্তিটা হচ্ছে কি, আপনার যুদ্ধবিমান বা যে কোনো শক্তি, ধরো আপনার একটা বাস চলছে, এই বাসের ইঞ্জিনের তাপ বাড়ানোর জন্য একটা পিছন দিয়ে একটা থাকে তোমা, যেটা পারে, এটাকে বলে হিট সিঙ্গার। এরকম যুদ্ধবিমানের হিট সিঙ্গার রয়েছে, যুদ্ধবিমানের যে থ্রাস্টটা তৈরি করে এটা হিট সিঙ্গার রয়েছে। তারপর আপনার গাড়ির হিট সিঙ্গার রয়েছে, ড্রোনের হিট সিঙ্গার রয়েছে, অ্যাটাক হেলিকপ্টার হিট সিঙ্গার রয়েছে। যখনই হিট সিঙ্গার থাকে, ওই হিট সিঙ্গারকে কেন্দ্র করে এটার ভিতরে যে সেন্সর রয়েছে, এটা অ্যাক্টিভ হয়ে গিয়ে হিট সিঙ্গারকে কেন্দ্র করে নিজে নিজে আঘাত করে। এটার যে প্রযুক্তিটা, এটা পুরো সম্পূর্ণ AI প্রযুক্তি। পৃথিবীতে লেজার গাইডেড মিসাইল আছে, এটা অনেক কিছু আছে, কিন্তু কোনো এয়ার টু এয়ার মিসাইলে এই পৃথিবীতে কেউই AI প্রযুক্তি ইউজ করে না, যেটা চায়না ইউজ করেছে। এটা জাপানের মতো আমরা জানতে পেরেছি। এই জন্যই আপনার অপারেশন সিন্ধুতে ভারত ফেল হয়েছে এবং পাকিস্তান বিজয় লাভ করেছে। এবং এখানে একটা বিষয় হচ্ছে কি, এই মিসাইলের একটা ভয়ঙ্কর দিক, আপনার এয়ার টু এয়ার মিসাইল যখন লঞ্চ করবে, রাডার থেকে যেই ইয়াটা পাবে, সে কানেকশনটা, আমরা যখন মোবাইল, টিভি, বাঙালিরা মোবাইল দিয়ে বুঝবো, ইন্টারনেট কানেকশন যেরকম বলি, লাডার থেকে একটা নেটওয়ার্কিং কানেকশন থাকে মিসাইলের সাথে, যতক্ষণ না শত্রুর বিমানে বা মিসাইলকে ভূপাতিত না করতে পারে। তো শত্রুর যুদ্ধবিমান বা মিসাইলকে ভূপাতিত করার আগ পর্যন্ত এটা কাজ করে। কিন্তু আপনার যে অপারেশন রেঞ্জের বাইরে যখন চলে যাবে, তখন আপনি যখন অপারেশন রেঞ্জের ভিতরে একটা যুদ্ধবিমান বা মিসাইল আসলো, যুদ্ধবিমান আসলো, আপনি একটা মিসাইল লঞ্চ করলেন, অপারেশন রেঞ্জের বাইরে চলে গেছে, আপনার রাডার এটাকে সাহায্য করতে পারছে না আপনার টার্গেট হিট করার জন্য। তখন এটা কি করবে, আপনার যে রাডার বা আপনার যে অপারেশন রেঞ্জ, এটার বাইরে যখন চলে যাবে, তখন এটাতে AI টেকনোলজি স্টার্ট হয়ে যাবে। এবং AI টেকনোলজি ভাবে হিট মানে তাপ, যুদ্ধবিমানের তাপের উপর কেন্দ্র করে ওই মিসাইলটা নিজে নিজে গিয়ে হামলা করবে। ধরেন আপনি একটা টার্গেট মিসাইল ছেড়েছেন, মিসাইলটা আপনার টার্গেটের বাইরে, আপনার টার্গেট এরিয়া বা অপারেশন রেঞ্জের বাইরে চলে গিয়ে যে টার্গেটে ফেলেছে, ওই টার্গেটটা ওইখান থেকে চলে গেছে। তো নতুন আরেকটা টার্গেট এটা AI টেকনোলজি দিয়ে সে বের করে ওই টার্গেটে হামলা চালাবে। PL-15 এর এরকম প্রযুক্তি সারা পৃথিবীকে আতঙ্কে ফেলে দিয়েছে, এবং এই প্রযুক্তি যাদের কাছে থাকবে তারাই পৃথিবীতে যুদ্ধে বিজয় লাভ করবে। আপনি মিসাইল ছাড়বে, কিন্তু এটা যে টার্গেট, ওইটা না, অন্য একটা টার্গেটে যা লাগবে, ওইটা যদি টার্গেট থেকে মিস হয়ে যায় বা সরে যায় বা দূরে চলে যায়, সে নিজে নিজে ডিটেকটিভ হয়ে AI টেকনোলজির মাধ্যমে নতুন টার্গেট হিট করবে। তো জেফ-17 থান্ডারের ভিতরে আপনি এটা ইউজ করতে পারবেন। জেফ-17 থান্ডার যে যুদ্ধবিমানটি বাংলাদেশ ক্রয় করতে যাচ্ছে, এটার ভিতরে আপনি এটা ইউজ করতে পারবেন, PL-15 ইউজ করতে পারবেন, তারপরে লেজার গাইডেড মিসাইল ইউজ করতে পারবেন, তারপরে আপনার যে বাংকার মাস্টার রয়েছে এটা ইউজ করতে পারবেন, তারপরে লেজার বোমা ইউজ করতে পারবেন। আপনি অনেক সুন্দর একটা যুদ্ধবিমান আপনার ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ সরকার, এটা তো স্বাগতম তারা। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা করেছে কি, তারা কূটনৈতিকভাবে একটা ব্যর্থতার প্রমাণ দিয়েছে যে এই সরকারের কূটনৈতিক এবং গোপনীয়তা খুবই বাজে। কারণ আপনি যুদ্ধবিমান ক্রয় করবেন, আপনি জানেন বাংলাদেশ যতবারই যুদ্ধবিমান ক্রয় করতে চেয়েছিল, ভারতের ইন্ধন এবং লগিংয়ের কারণে এই যুদ্ধবিমান ক্রয় করতে পারে নাই। তো আপনারা যে কাজটা করার উচিত ছিল সর্বপ্রথম, সেটা হচ্ছে এই চুক্তিগুলো গোপন রাখা। প্রযুক্তি নিয়েছেন কিনা জানি না, জেফ-17 থান্ডার ক্রয় করেন চীনের, জেট-AC ক্রয় করেন আপনি, J-60 ক্রয় করেন চীন থেকে, বা ইউরোপীয় টাইফুন ক্রয় করেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা জার্মানি থেকে বা স্পেন থেকে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইউরোপ এবং আমেরিকার যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে শর্তগুলো দেখবেন যেন রাষ্ট্রবিরোধী কোনো শর্ত না হয়, বা যুদ্ধবিমানকে যুদ্ধকালীন সময় সম্পূর্ণভাবে ইউজ করার মতো যেন সকল সুযোগ সুবিধা থাকে। পাশাপাশি সুসকোট আপনারা নেওয়ার চেষ্টা করবেন, কারণ সুসকোট না থাকলে আপনি কোনো ধরনের এয়ার টু এয়ার মিসাইল, এক্সট্রা এয়ার টু এয়ার মিসাইল বা অন্য কোনো এয়ার টু এয়ার মিসাইল আপনি এই বিমানে আপনি লাগাতে পারবেন না এবং এটা হামলা চালাতে পারবেন না। এবং চায়নার ক্ষেত্রে আপনি সুসকোট না নিলেও চলবে, কারণ চায়নার পাকিস্তানের আপনাকে সবসময় যুদ্ধকালীন সময় আপনাকে সাপোর্ট করবে, কিন্তু পশ্চিম সাপোর্ট করবে। পশ্চিম আপনাকে দেখবে আপনার স্বার্থ। বাংলাদেশ সরকার যদি F-60 ক্রয় করে, F-60 ফ্যালকন যেটাকে বলা হয় ব্লক 72, এবং এটা F-60B ভেরিয়েন্ট, এটা খুব ভালো একটা ফাইটার জেট, এটার প্রশংসা করার মতো একটা ফাইটার জেট। পাশাপাশি জেট-এনসির সাথে কম্পেয়ার করলে অপারেশন রেঞ্জের ক্ষেত্রে জেট-এনসি এগিয়ে থাকবে, এবং রাডারের ক্ষেত্রে দুইটা সেম। এবং আপনার
ইঞ্জিনের থ্রাস্টের ক্ষেত্রে জেটেক্সি হালকা এগিয়ে থাকবে, এবং আপনার মিসাইল এবং এর ক্ষেত্রে এবং এআই টেকনোলজির ক্ষেত্রে জেটেক্সি আমি এগিয়ে রাখবো। কিন্তু F60B খুব ভালো মানের একটা যুদ্ধবিমান হওয়ার শর্ত, এটা একটা সমস্যা, আপনাকে সুস করে দেবে না, তারপরে আপনাকে প্রচণ্ড দাম নেবে, তারপর আপনাকে বিভিন্ন শর্ত দেবে। এগুলো হচ্ছে বাংলাদেশের জন্য একটা খুবই বাজে সিদ্ধান্ত হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, F60 যদিও ক্রয় করি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে হবে তুমি আমাকে সুস কোড দিতে হবে এবং আমাকে কোনো শর্ত দিতে পারবে না। প্রয়োজনে তোমার F60B যে ভেরিয়েন্ট রয়েছে বা তুমি 2024, 25, 26 যেগুলো তৈরি করছো ওইগুলো থেকে আমাকে 16টা দিয়ে দাও। তারপর আবার, কারণ যুক্তরাষ্ট্র থেকে আপনি যদি সামরিক কেনাকাটা করেন, সে আপনার যে সময় অনুযায়ী ডেলিভারি দিতে পারবে না কোনোদিনও না। প্রথমত ডেলিভারি দেরি হবে, তারপর বিভিন্ন শর্ত আরোপ করবে, প্রযুক্তিগত আমাদের বিভিন্ন সমস্যা হবে, মেনটেন্যান্স যেটাকে বলা হয়, যদি মানে বিভিন্ন মেনটেন্যান্স প্রয়োজন, ঠিকমতো মেনটেন্যান্স দেবে না, মেনটেন্যান্স ব্যয় অনেক বেশি। এই ক্ষেত্রগুলোকে কেন্দ্র করে আমি বাংলাদেশের স্বার্থে এবং ভূরাজনৈতিক ক্ষেত্রে এশিয়াতে আপনার একটা যুদ্ধ বিমানের সর্বোচ্চটা ইউজ করার ক্ষেত্রে আমি জেটেস সিকে প্রাধান্য দেবো, এবং জেটেস ডি যে আপডেট ভেরিয়েন্ট এসেছে এই আপডেট ভেরিয়েন্টটা খুব ভালো হবে। যেহেতু আমি ডিফেন্স অ্যানালাইজ করি, তাহলে আমি বাংলাদেশের আর্দর্জন থেকে এই বিষয়গুলো একটু ভালো বুঝবো। এবং বাংলাদেশ ইউরোপ থেকে যে ইউরোপ টাইফুন ক্রয় করছে, সেটা টাইফুনের দ্বিতীয় ব্লক, এটা তৃতীয় ব্লক, ব্লক 3 ক্রয় করছে, এবং ব্লক 3 যেই আপনার রাডার, সেটা এওএক্স রাডার, ইএস রাডার, নট পিএস রাডার। এস রাডার খুব ভালো একটা রাডার, এবং যুদ্ধবাটির রেঞ্জ অনেক বেশি, অপারেশন রেঞ্জ অনেক বেশি, পাশাপাশি এটার হার্ড পয়েন্ট খুবই বেশি। পৃথিবীতে একটা যুদ্ধবিমান যেটা হার্ড পয়েন্ট, সরি, দ্বিতীয় স্থান থাকবে এটা। কিন্তু মাল্টিরুট এয়ারক্রাফটের ক্ষেত্রে এটা হার্ড পয়েন্ট খুবই ভালো। মাল্টিরুট এয়ারক্রাফট হচ্ছে যে এয়ারক্রাফটগুলো একাধিক মিশন পরিচালনা করতে পারে, এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু মানে আপনার এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, পাশাপাশি ডগফাইট করতে পারে। এই সকল যুদ্ধবিমানকে মাল্টিরুট ফাইটার। আর এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট সেগুলো হচ্ছে যেগুলো শুধু আকাশ থেকে আকাশে হামলা চালায়, আকাশ থেকে আকাশে যুদ্ধবিমান ভূপাতিত করে এইগুলো। তো যতই ভালো হোক না কেন, মূল্য বিবেচনা করার ক্ষেত্রে সেম টাকা দিয়ে আপনি আপনার এএস রাডার থাকা সত্ত্বেও ইউরোপীয় টাইপের একটা জিনিস খুব দুর্বল, সেটা হচ্ছে কি, একটা জিনিস পিছিয়ে থাকবে, সেটা হচ্ছে রাডার জ্যামিংয়ের ক্ষেত্রে সে জ্যামিং হবে না, করতে কঠিন হবে কিন্তু জ্যামিং করতে পারবে না। কিন্তু চীনের যে J60 ফাইটার যেটা রয়েছে ডাবল ইঞ্জিনের, সেম ইঞ্জিনের পাওয়ার, সক্ষমতা, হার্ড পয়েন্ট কিছুটা কম, কিন্তু সেম ক্যাপাবিলিটি এবং অপারেশন রেঞ্জও খুবই ভালো, একটু কম হবে ইউরোপীয় টাইফুন থেকে। বাংলাদেশ প্রায় 1200 কিলোমিটার, আর এদিকে 450, 450 আর 1200 কিলোমিটার ভিতরে আপনি অপারেশন রেঞ্জ এর ফাইটার জেট লাগবে 3000 বা 3500, এরকম নিতে পারবে। 2500 কিলোমিটার অপারেশন রেঞ্জের ফাইটার জেট এনাফ। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে J60টা ক্রয় করলে, J60 ওয়ার্ল্ডের লেজেন্ডারি একটা ব্ল্যাক হর্স ফাইটার জেট। কেন ব্ল্যাক হর্স বললাম, যে ফাইটার জেট সম্পর্কে কোন ধারণা, এটা সম্পর্কে আমরা নিজেই গোয়েন্দা তথ্য পেয়েছি যে এই ফাইটার জেটে 2024 ডিসেম্বরে আপনার আমেরিকার দুটি F-35 ফাইটার জেটকে রাডার জামিন করেছে। F-35 যেটা স্টিল প্রযুক্তির ফাইটার জেট, এটা রাডার ডিটেক্টিভ করার পরে জামিন করেছে। ওটা রাডার যখন জামিন করা শুরু হয়েছে, জামিন করতে রাডার কার্যক্রম কমে যেত, তখন এটা চীনের যে সাগর, সে সাগর থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে তারা জানতে পারে এই ফাইটার জেটটা J60 ছিল, যেটা খুবই আতঙ্কের বিষয়। চতুর্থ প্রজন্মের কোনো ফাইটার জেট পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে ডগ ফাইটে হারিয়েছে। পৃথিবীর ইতিহাসে খুবই বিরল চতুর্থ প্রজন্মের বা 4.5 জেনারেশন ফাইটার জেট পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে ডগ ফাইটে হারিয়েছে। এটা খুব বিরল একটা বিষয়। আমরা মনে করি J60 অল টাইম বাংলাদেশের জন্য উপকার হতো, এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা ভালো যেতাম। হ্যাঁ, পশ্চিম আমাদের প্রতি একটু ক্ষুব্ধ থাকতো, তোমরা চাইনিজ ফাইটার জেট ক্রয় করছো, তখন আমরা কি করতাম, পশ্চিমকে বলতাম আমি তোমার থেকে আপনার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করবো, A400 ক্রয় করবো, C-70 ক্রয় করবো। না, C-70 ক্রয় করতে বাংলাদেশ পারবে না, কারণ C-70 যেই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এটা পৃথিবীর তৃতীয় বা দ্বিতীয় সেরা। প্রথম স্থানে ওদের কোম্পানি একটা রয়েছে, বা দ্বিতীয় বলতে পারেন, বা তৃতীয় স্থানে বলতে পারেন। তো এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আপনার যে উড়তে হলে যতটুকু রানওয়ে প্রয়োজন, কমপক্ষে 4 কিলোমিটারের রানওয়ে প্রয়োজন এই এয়ারক্রাফটটি উড়তে হলে। বাংলাদেশের যতগুলো বিমানবন্দর রয়েছে তাদের সর্বোচ্চ রানওয়ে 3 কিলোমিটার, 3.2 কিলোমিটার। বাংলাদেশের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক রানওয়েটা একটু বড়, কিন্তু 3 কিলোমিটার এরকম মেবি। তো এইখানে বাংলাদেশে এত বড় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করে এটাকে কোনো বিমানবন্দরেই ঠিকমতো চালাতে পারবে না, মানে ফ্লাই করতে পারবে না, কারণ এটা বাংলাদেশের যুদ্ধ এবং যুদ্ধ ক্ষতিগ্রস্ত। আর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হবে। C-70 ওয়ার্ল্ডের টপ লেজেন্ডারি একটা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। তারপরে জাপানের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C2, তারপরে ব্রাজিলের রয়েছে আপনার C-390, তারপরে ফ্রান্সের রয়েছে, তারপরে তুরস্কর রয়েছে, তারপরে চায়নার Y-20 রয়েছে, রাশিয়ার IL-96 রয়েছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। তো আমরা 4টা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করলে, তারপর 4টা মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করলে আমেরিকা থেকে এনাফ। আমেরিকা এখানে কিন্তু যখন দেখবে সে $1 মিলিয়ন প্লাস আপনি ওর থেকে বড়ভাবে কেনাকাটা করছে, তখন আপনাকে কিছু বাধা দেবে না। এবং আমেরিকার ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন, ভারী অস্ত্র ক্রয় করার ক্ষেত্রে যে অস্ত্রটার সুস্কোর বা মেনটেন্যান্স এই জাতীয় জিনিসগুলো বেশি বেশি প্রয়োজন, আপনি পশ্চিম থেকে ক্রয় করবেন না, কারণ পশ্চিম এখন যুদ্ধে জড়িত। সে আপনাকে মেনটেন্যান্স
করতে পারবে না ঠিকমতো আপনার অস্ত্র সমরাস্ত্র, তারপর ঠিকমতো ডেলিভারি দিতে পারবে না, তার স্বার্থের বাইরে গেলে আপনার সোর্স কোড না দিলে সে সমরাস্ত্র দেবে না। যেমন পাকিস্তান এবং তুরস্কের একটা কথাই বলি, তুরস্ক একই মেয়েকে চেপে পড়েছে, সোর্স কোড দেয় না, তার মেনটেন্স দেয় না, তার বিভিন্ন শর্ত দিয়ে দিচ্ছে তুরস্ককে যেন তার গ্রিস হামলা না করতে পারে। পাকিস্তানকেও সেম, যেন ভারতে হামলা না করতে পারে, শুধু প্রতিরোধ করতে পারে। ভারত যদি কোনো সময় পাকিস্তান হামলা করে F-16 প্রতিরোধ করতে পারে, নো অ্যাটাক ইন্ডিয়া, কারণ এরকম শর্ত দিয়ে দিয়েছে। এবং সোর্স দেয় নাই। পাশাপাশি পাকিস্তান ইমরান খান সরকার যখন ছিল, তারা মেনটেন্স করতে চেয়েছিল, তাদেরকে যদি মানে পার্টসও দেয় নাই, তারপর মিসাইলও দেয় নাই। পরবর্তীতে এই 2025 সালে এগুলো এসেছে পাকিস্তানের কাছে। তো তো যে বিষয়টা হচ্ছে, পশ্চিম থেকে অস্ত্র কিনলে সাবধান। ও টাকা নেবে, অস্ত্র দেবে, কিন্তু অস্ত্রের অ্যাক্সেস বা কন্ট্রোল ওর হাতে থাকবে। তাই আমি বলতে চাই বাংলাদেশকে পশ্চিম থেকে বেরিয়ে এসে এমন সমস্ত ক্রয় করুন, পশ্চিম থেকে, ইউরোপ থেকে, যেগুলো যুদ্ধকালীন সময় মেনটেন্যান্স প্রয়োজনে নিজেরাই করতে পারবেন, এবং এই যুদ্ধ বিমানগুলো বা এই জাতীয় জিনিসগুলো চিন্তা ক্রয় করুন, বা এমন অস্ত্র ক্রয় করুন যেগুলোর কোনো মেনটেন্যান্স প্রয়োজন হয় না বা নিজেরা তৈরি করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা সবসময় পশ্চিম থেকে ভারী অস্ত্র ক্রয় করতে মানা করি। আপনি ক্রয় করেন, ওদের থেকে কি ক্রয় করবেন? সেনাবাহিনীর অস্ত্র করেন, রাইফেল ক্রয় করেন, হেলিকপ্টার ক্রয় করেন। হেলিকপ্টারের ক্ষেত্রে সালারা একই কাজ করে। আপনি যদি দেখবেন, যেমন অনেক রাষ্ট্র রয়েছে যাদের কাছে অ্যাপাচি একটা হেলিকপ্টার ছিল, দেশে ধাক্কা দিয়েছে, পরবর্তীতে অ্যাপাচি হেলিকপ্টারে আপনার দেয় নাই, ওই যে মিসাইল দেয় নাই, মিসাইলটাকে বলা হয় আপনার মিসাইল, এগুলো দিয়ে লঞ্চার, ছোট ছোট একটা হেলিকপ্টার লঞ্চার থেকে কোনোটাতে 8টা 10টা মিসাইল থাকে, ছোট ছোট মিসাইল, এগুলো 5 কিলোমিটার রেঞ্জ, 6 কিলোমিটার, এগুলোও দেয় না সালারা, এত খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ তার স্বার্থে আঘাত লাগবে ততক্ষণ আপনার সাথে খারাপ ব্যবহার, যখন স্বার্থ হবে তখন কাজ করবে। আর স্বার্থের সময় আপনি কিন্তু তাদের ভারী অস্ত্র ক্রয় করেন, বিপদে বলে চাপ করে মেরে দিয়ে দিবে আপনাকে। এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে। তো GF-70 থার্ডার ক্রয় করাটা বাংলাদেশ সরকারের জন্য একটি ভালো সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটা গোপন রাখাটাই ছিল সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিফেন্স মিনিস্ট্রির একটা বড় কাজ ছিল। এবং আমি মনে করি এই প্রকল্প নেওয়ার কারণে ভারত বাংলাদেশে বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করবে, সীমান্ত হত্যা বাড়াবে, পানি ছেড়ে দেবে, এই উগ্রতাবী কার্যক্রমগুলো বেশি করবে। এটার জন্য দায়ী তারেক রহমান সরকার। কারণ আপনি তো চুপ থাকলেই পারতেন, গোপনে চুক্তি করে ফেলেন, 5 জনের গোপনে চুক্তি করে ফেলাবেন, ওয়ার্ল্ড লড়াই দেবে, বিশ্ব লড়াই দেবে, এমন চুক্তি করবেন, যখন তারা শুনবে যে গোপনে চুক্তি করছে, চুক্তির ফল এতদিন ওরা ভোগ করছে, ওরে শালা ঘটনা কি, এরকম চুক্তিগুলো করবেন। তো GF-70 থার্ড খুব ভালো, মানে যদি বলে এটা আমি সরকারকে ধন্যবাদ দিই এটা ক্রয় করার ক্ষেত্রে। কিন্তু আপনি F-7 রিপ্লেসমেন্ট হিসাবে GF-70 থান্ডারকে ইউজ করতে পারেন। আপনি কিন্তু রাফালের এগেন্স্টে ডকফাইটে আপনি GF-70 থান্ডারকে দিয়ে কিছুই করতে পারবেন না, বা ওদের যেই সুখুইগুলো রয়েছে, এবং ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে S-400 ইজ ভেরি ডেঞ্জারাস এয়ার ডিফেন্স সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। পেট্রোয়েট থার্ড তার চেয়েও রিয়ারিং, কারণ এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে বেশি স্টিল ফাইটার ডিটেক্টিভ করেছে। তো রাফাল ওদের কাছে রয়েছে। রাফালও ওয়ার্ল্ডের টপ একটা ফাইটার জেট, খুবই ভালো সুন্দর। এটার রাফাল হচ্ছে পৃথিবীর একমাত্র ফাইটার জেট যেটার রাডার ক্রস সবচেয়ে কম, 0 কত জানি, ওয়ার্ল্ডের টপ ফাইটার জেট। তো এই বিষয়গুলোকে আমাদের জানতে হবে, এবং এই সরকারকে ধন্যবাদ দিই এই কাজটা করার জন্য। কিন্তু আমি মনে করি ইউরোপীয় টাইফুন যদি আপনার $250 মিলিয়ন বা 260-80 যেতে পারে প্যাকেজ ক্রয় করলে, আপনি চীনের J-60D আপডেট ভেরিয়েন্ট, যেটা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে শনাক্ত করতে পারে, ডিটেক্টিভ করতে পারে এবং জ্যামিং করতে পারে, এবং PL মিসাইল ইউজ করতে পারে এবং সকল ধরনের মেনটেন্স পাবেন, সেম টাকাতে আপনি যে J-60 ক্রয় করেন। হয়তো ক্রয় করবেন না সরকার, কারণ সরকার ব্যালেন্স করতে চায়। ব্যালেন্স করবেন এমন বাজে যেটা আপনার স্বার্থের এগেনস্টে যাবে না, এটা হবে আপনার ব্যালেন্স করার নিয়ম। যদি F-60 কিনে বাংলাদেশ, ভবিষ্যতে বোকাচোদা দামাই খাবে। কারণ যত ভালো যুদ্ধবিমান হোক, সোর্স কোড দেবে না, ঠিকমতো মেনটেন্স দেবে না, অস্ত্র সমস্ত ফুরিয়ে গেলে ঠিকমতো অস্ত্র সমস্ত দেবে না, বিভিন্ন পার্টস দেবে না, বিভিন্ন শর্ত দেবে, যা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি টাকার অপচয়। আমি মনে করি যত ভালো হোক এটার পারফরমেন্স ভালো হবে না। বা আমরা ক্রয় করতে পারি সুইডেন গ্রিপেন EX একটা ভার্সন রয়েছে সম্ভবত, আপডেট ভার্সন গ্রিপেন সুইডেনের, এটাকে বলা হয় মিনি রাফাল। এটার অপারেশনাল রেঞ্জ খুব ভালো। তারপরে এটা মিশন থেকে এসে একবার ফ্লাই করে এসে 1 ঘন্টার ভিতরে আবার ফ্লাই করতে পারে। পৃথিবীর প্রত্যেকটা ফাইটার জেটের 1 ঘন্টা পর ফ্লাই করে আসলো, পরবর্তীতে আবার 2 দিন 3 দিন এটাকে ব্যালেন্স করে, এটা সব কিছু ঠিক আছে কিনা এটা পর্যবেক্ষণ করবে, তারও 2 দিন পরে, 2.5 দিন পরে, 1 দিন পরে, 24 ঘন্টা পরে এটাকে ফ্লাই করা হয়। সাথে সাথে আবার উঠতে পারে না একবার উঠলে, প্রত্যেকটা ফাইটার জেটের। কিন্তু সুইডেন গ্রিপিন একমাত্র পৃথিবীতে ব্যতিক্রম ফাইটার জেট যেটা তার সাথে সাথে উঠতে পারে। তো এই বিষয়গুলো ছিল ডিফেন্স রিলেটেড আজকে বিষয়গুলো। F-70 সরকার ক্রয় করছে F-7 রিপ্লেসমেন্ট হিসাবে, এটা খুব ভালো কাজ। কিন্তু স্টিল ফাইটার ক্রয় করার প্রয়োজন, আরও অনেক বিষয় রয়েছে ডিফেন্স সম্পর্কে। আমরা যেহেতু ডিফেন্স নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি ডিফেন্স নিয়ে মোটামুটি আমার একটা কোর্স শেষ, এখন আমার IELTS করতে হবে। আমি ইংরেজিতে দুর্বল প্রচণ্ড, তো IELTS করার পর আমি ডিফেন্স নিয়ে আমি একটা পরীক্ষা দিতে হবে আপনার ইউরোপীয় পার্লামেন্টে বা ডিফেন্স স্কুল, ইউরোপীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি বা ডিফেন্স অ্যানালাইসিস যারা রয়েছে, বিশেষ ক্ষেত্রে ডিফেন্স অ্যানালাইসিস ক্ষেত্রে এটা আমার পরীক্ষাটা হবে। ওই পরীক্ষাটা দেওয়ার পর আল্লাহ যদি চায় তাহলে পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্রে প্রতিরক্ষা বিশ্লেষক হিসাবে প্রতিষ্ঠিত হবে। এখন আমার যে সমস্যাটা থাকে প্রতিরক্ষার ক্ষেত্রে আপনার একটা দেশ মনে রাখবো, সেটা হচ্ছে আজ যে দেশটা যাচ্ছে কালোটা কাজ হবে না। কারণ একটা সময় পৃথিবীর গেম চেঞ্জার একটা ভূমিকা পালন করতো যুদ্ধের ভিতরে, এখন ট্যাগের কোনো মূল্য, কারণ এখন ড্রোন চলে আসছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এখন এয়ার ডিফেন্স সিস্টেমের অনেক মূল্য, একটা সময় লেজার গাইডেড এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীতে চলে আসছে, তার মূল্য হবে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে প্রস্তাব হবে। তো
আল্লাহর রহমতে ইচ্ছা আছে মেডেলিস্টের দিকে, যদি আইএলটিএসটা করতে পারি ভালো একটা পজিশন যেতে পারি। এবং ডিফেন্স অ্যানালিস্টের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা বাংলাদেশে হয় না। এই পরীক্ষা বাংলাদেশে হয় নাই বিধেই বাংলাদেশে হাজারো সোনার ছেড়ে যায়, তারা উড়ে যায় বিদেশে। এটা চীনে হয় পরীক্ষাটা, ইউরোপে হয়। আমার ইচ্ছা রয়েছে চীনে পরীক্ষাটা দেওয়ার জন্য, কারণ চীনের জন্য আমার অ্যানালিসিস যে জ্ঞানটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চীন থেকে ইউজ করি। চীন ওয়ার্ল্ডের সুপার পাওয়ার। এই যে শালারা বাঙালি দেশের শালারা যারাই ক্ষমতা, চীনের বোঝে না। চীন আমেরিকার চেয়ে বেশি ডিয়ারিং পাওয়ার। চীন একমাত্র শক্তি যে পশ্চিমের সাথে কোনো যুদ্ধ ছাড়া আমেরিকাকে ধ্বংস করে দিতে পারবে, কোনো পারমাণবিক বোমা মারবে না, কিছুই মারবে না পশ্চিমকে, মানে আমেরিকাকে ধ্বংস করে দেবে। কারণ চীনের কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কম্পিউটার রয়েছে, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ক্রিমিনাল, আমেরিকা যেটাকে নাম দিয়েছে, বা ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট কম্পিউটার। বিশ্বের যেই ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা, বুদ্ধি খুবই ভালো এরকম কম্পিউটার। এটা 6,000 কিলোমিটার রেঞ্জ, 6,000 কিলোমিটারের ভিতরে যে কোনো যুদ্ধবিমান যারা আসবে সবগুলারে আপনার জ্যামিং করতে পারবে, রাডার ইয়ে করতে পারবে, পাসওয়ার্ড লক করতে পারবে। পৃথিবীর যত বড় পাসওয়ার্ড হোক এই চীনের এই কম্পিউটারের কাছে কিছুই না। এটা 6,000 কিলোমিটার, আমরা নাম দিয়েছি দ্য কম্পিউটার 600 কিলোমিটার রেঞ্জ, এটার নাম দিয়েছে। এটার চাইনিজ নাম রয়েছে। তো কিছু কিছু জিনিস হচ্ছে আমরা নিজস্ব নাম দিতে হয়। আপনি যদি ওইটার ওই নামে ইউজ করেন তাহলে সমস্যা হবে। কেন সমস্যা হবে? আপনি ধরেন চীনের সমালোচনা অ্যানালাইজ করেন, আপনি আমেরিকা যেটা বলেন, আমেরিকা এমনি তাকায় থাকবে, তুই আমার সমালোচনা অ্যানালাইজ না করে উল্টা করলি, তোর আমি চাকরি দেবো, এরকম হয়। আমার ছোটবেলা থেকে চাইলেন মধ্যপ্রাচ্য তাদেরকে যদি সঠিক জ্ঞান দিতে পারে, আল্লাহ আমার উপর রহমত করবেন। আমি চাই আরবকে নিয়ে কাজ করতে। ফার্স্টে বাংলাদেশ থাকবে, কিন্তু বাংলাদেশে কাজ করার কোনো ইচ্ছা নেই। এই কারণে, কারণ আপনি যতই বাংলাদেশে কাজ করুন, দিল্লির ইশারায় কাজ করতে হবে। এবং আমি ডিফেন্স অ্যানালিস্ট বল পলিটিক্স নিয়ে কাজ করেছি 5 বছরে। দিল্লির আগ্রাসন আধিপত্য এবং হাসিনা ফেসিবাদের এগেস্টে কাজ করেছে। আমি বুঝি কোন বিষয়টা কিভাবে করতে হবে। কিন্তু ইচ্ছা ছিল বাংলাদেশে কাজ করার, কিন্তু পারবো না, কারণ বাংলাদেশে কাজ তো করবো দূরের কথা, কাছেই যেতে পারবো না। তো সরকার যে F-73 মানে ব্লক ক্রয় করছে, এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, সরকার স্বাগতম জানায়। কিন্তু এই সিদ্ধান্তটা গোপন রাখলেই সরকার পারত। এবং আমি দেখলাম যে সামরিক বাজেট $2 বিলিয়ন দিয়েছে, যেটাকে বলা হয় আইটা পানি। বাংলাদেশের যে সরকারি আসে, এরা সকল ক্ষেত্রে, ক্রাপশনের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে সবসময় বাজেট হাই লেভেলে নিয়ে যায়, কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে আইডা পানি দেয়। আর মনে করি এটা আইডা পানি দিয়ে বাংলাদেশ চলতে হবে, কিছু করার নেই। বাই বাই, টাটা।